আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ প্রতিনিধি মৌলসমূহের রসায়ন ক্ষার ধাতু সমূহের অধ্যায় 2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট প্রশ্নটা আসার মতো। সেটা হচ্ছে ডাউন প্রণালীতে সোডিয়াম ধাতু নিষ্কাশন বর্ণনা করো। অথবা এই প্রশ্নটা বলতে পারে ডাউন প্রণালীতে সোডিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতিতে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন আলোচনা করো। প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকের কাছেই কঠিন লাগে, সেই জন্য প্রশ্নটা আসলে সলভ করা। ঠিক আছে, প্রথমে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা অনেকটা প্র্যাকটিক্যাল বেসড প্রশ্ন, তো সেই জন্য হচ্ছে আগে আমাদের মূলনীতি লিখে নিতে হবে। মূলনীতি মানে কি কি বিষয় নিয়ে কাজ করা হয় এখানে। তাহলে আধুনিক ডাউন পদ্ধতিতে বিগলিত সোডিয়াম ক্লোরাইডকে, মানে আধুনিক ডাউন পদ্ধতিতে বিগলিত সোডিয়াম ক্লোরাইডকে, যে সকল সোডিয়াম ক্লোরাইড গলে যেতে পারে, তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে বিগলিত সোডিয়াম ক্লোরাইডকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। ফলে ক্যাথোডে সোডিয়াম ধাতু, তাহলে ক্যাথোডে সোডিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এটা মনে রাখতে হবে, ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ এই যে বিগলিত সোডিয়াম ক্লোরাইড লিকুইড অবস্থায় সোডিয়াম প্লাস আয়ন যোগ সিএল মাইনাস আয়ন উৎপন্ন হবে, লিকুইড লিকুইড। তার মানে ক্যাথোডে যেটা উৎপন্ন হয়, এই যে সোডিয়াম ধাতুটা ক্যাথোডে উৎপন্ন হবে, এটা হচ্ছে ক্যাথোডে, ক্লোরিনটা হচ্ছে অ্যানোডে। তাহলে ক্যাথোডের যে বিক্রিয়াটা আছে, ক্যাথোডের যে বিক্রিয়া হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, আর এটা মনে রাখতে হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে এবং অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে আর অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে। তাহলে ক্যাথোডে যদি বিজারণ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়ায় আমরা জানি এই যে সোডিয়াম প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করিয়া এ হচ্ছে শুধু সোডিয়ামে পরিণত হবে। অর্থাৎ বিজারণ বিক্রিয়ায় সেই বিক্রিয়া যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, জারণ ইলেকট্রন ত্যাগ করে দিবে, জারণটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই যে দুই অণু ক্লোরিন, সে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করিয়ে দিয়া সেখানে ক্লোরিন আয়নে পরিণত হবে, এই যে ক্লোরিন গ্যাসিয়াস আয়নে পরিণত হবে। এখন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বর্ণনা করতে হবে এবং চিত্র আঁকাইতে হবে। এই বর্ণনা এবং চিত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড, সরি এখানে ছিল সোডিয়াম ক্লোরাইড। এই যে আমাদের চিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, চিত্র কিন্তু অবশ্যই আঁকাইতেই হবে, এরকম একটা চিত্র। তাহলে এই চিত্রের লোহার তৈরি একটি ট্যাঙ্ক, সোডিয়াম ক্লোরাইড, এই যে একটা চিত্র, এটা হচ্ছে লোহার তৈরি একটা ট্যাঙ্ক যেখানে সোডিয়াম ক্লোরাইড 42%, এখানে সোডিয়াম ক্লোরাইড নেওয়া লাগবে 42%, এবং ক্যালসিয়াম ক্লোরাইড নিতে হবে আমাদের 58%। তাহলে এই লোহার তৈরি একটা ট্যাঙ্কে সোডিয়াম ক্লোরাইড নেওয়া লাগবে 42% এবং ক্যালসিয়াম ক্লোরাইড নিতে হবে 58%। একটি মিশ্রণ নিয়ে, এই যে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ নিয়ে বৈদ্যুতিক পদ্ধতিতে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, একটা বৈদ্যুতিক পদ্ধতিতে এখানে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে গলানো হবে, উত্তপ্ত করে এই জিনিসটাকে গলানো হবে, একদম গলানো হবে। একটি শক্ত প্রশস্ত গ্রাফাইট কার্বন দণ্ড অ্যানোড হিসেবে ট্যাঙ্কের নিচ থেকে, এই যে একটা শক্ত প্রশস্ত গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসেবে ট্যাঙ্কের নিচ থেকে উপরের দিকে প্রবেশ করানো হয়, এই যে কার্বন দণ্ড। এই অ্যানোডকে বেষ্টন করে কিছু দূরে বৃত্তাকার শক্ত লোহার পাত ক্যাথোড হিসেবে কাজ করে। তাইলে এই যে এই অ্যানোডকে বেষ্টন করে, এই যে লোহার দণ্ড অ্যানোডকে বেষ্টন করে কিছু দূরে একটি বৃত্তাকার আয়রন ক্যাথোড, এই যে বৃত্তাকার যে লোহার আয়রন আছে
একটি বৃত্তাকার শক্ত লোহার পাত ক্যাথোড হিসেবে, এই যে বৃত্তাকার লোহার পাত, এগুলো হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোডের উপরের অংশটি একটি ঢাকনার সাহায্যে আবৃত করে রাখা হয়। এই যে ক্যাথোডের উপরের অংশ আছে, এই ক্যাথোডের উপরের অংশ, এই যে এগুলো হচ্ছে একটা ঢাকনার সাহায্যে আবৃত করে রাখা হয়। এই ঢাকনার উপরে একটি পাইপ থাকে, এই যে ঢাকনার উপরে একটা পাইপ আছে, ঢাকনার উপরে পাইপ থাকে, যেন উৎপন্ন সোডিয়াম এই পাইপ দিয়ে বাইরে কেরোসিন পূর্ণ পাত্রে জমা হয়। এই যে ঢাকনার উপরে পাইপ আছে, এখানে এই যে একটা পাত্র আছে, উৎপন্ন সোডিয়ামটা এই পাত্রে জমা হবে। পোর্সিলেনের একটি বড় গম্বুজাকৃতি ঢাকনাকে অ্যানোডের ঠিক উপরে রাখা হয়। এখন এই যে পোর্সেলিনের ঢাকনা, এই যে পোর্সেলিনের ঢাকনা অ্যানোডের ঠিক উপরে রাখা হয়েছে। এর ভেতর দিয়ে উৎপন্ন ক্লোরিন গ্যাস বের হয়। এখন এই যে এখানে হচ্ছে সোডিয়াম ধাতু জমা হবে এই পাত্রে, এবং অবশিষ্ট হয়ে যাবে ক্লোরিন গ্যাস, এই যে এই ঢাকনার উপর দিয়ে বের হয়ে যাবে ক্লোরিন গ্যাস, এই যে ক্লোরিন গ্যাস বের হয়ে যাচ্ছে। অ্যানোড ও ক্যাথোডের মাঝখানে একটি তার জালি, এই যে এইগুলো হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে, অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে তার জালি সংযুক্ত করা হবে, যেন ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম অ্যানোডের দিকে যেতে না পারে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সোডিয়াম আয়রন বিজারিত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এটাই ছিল মূলত আমাদের এই যে বর্ণনার যে বিষয়টা, এই যে এই পেজে আমাদের বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা আপনারা সুন্দর করে পড়ে নিয়েন। এই যে লোহার তৈরি একটি ট্যাঙ্ক সোডিয়াম ক্লোরাইড 42% এবং ক্যালসিয়াম ক্লোরাইড 58% একটি মিশ্রণ নিয়ে বৈদ্যুতিক পদ্ধতিতে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে গলানো হয়। একটি শক্ত ও প্রশস্ত গ্রাফাইট কার্বন অ্যানোড হিসেবে ট্যাঙ্কের নিচে থেকে উপরের দিকে প্রবেশ করানো হয়। তাহলে গ্রাফাইট কার্বন কি হিসেবে কাজ করবে? এখানে গ্রাফাইট কার্বনটা হচ্ছে অ্যানোড হিসেবে ট্যাঙ্কের নিচ থেকে উপরের দিকে প্রবেশ করানো হয়, ওই যে নিচ থেকে যেটা দেওয়া হয়েছিল। এই অ্যানোডকে বেষ্টন করে কিছু দূরে একটি বৃত্তাকার শক্ত লোহার পাত ক্যাথোড হিসেবে কাজ করে। ক্যাথোডের উপরের অংশটি একটি ঢাকনার সাহায্যে আবৃত করে রাখানো হয়। এই ঢাকনার উপরে একটি পাইপ থাকে, যেন উৎপন্ন সোডিয়াম এই পাইপ দিয়ে বাইরে কেরোসিন পূর্ণ একত্রে জমা হয়। পোর্সিলিনের একটি বড় গম্বুজ আকৃতি ঢাকনাকে অ্যানোডের ঠিক উপরে রাখা হয়। এর ভেতর দিয়ে উৎপন্ন ক্লোরিন গ্যাস বের হয়। অ্যানোড ও ক্যাথোডের মাঝখানে একটি তার জালি থাকে, যেন ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম অ্যানোডের দিকে যেতে না পারে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সোডিয়াম আয়ন বিজারিত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। আসলে চিত্র যদি আঁকাইতে না পারেন তাহলে এই প্রশ্নটার উত্তর করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। চিত্র যেভাবে আঁকাবেন ওর বর্ণনা দিতে হবে। এখন ফাইনালি এই যে আমাদের যে কথা বলছিল লাস্টে, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করার কারণটা, এই প্রণালীতে তড়িৎ বিশ্লেষণের জন্য সোডিয়াম ক্লোরাইডকে বিগলিত করতে হয়। সোডিয়াম ক্লোরাইডের বিগলন তাপমাত্রা 80 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এই তাপমাত্রায় সোডিয়াম ধাতু বাষ্পীভূত হয়ে অপচয় হয়। এই বাষ্পীভূত সোডিয়াম ও সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ কোষে একটি ধাতব কুয়াশা সৃষ্টি করে অসুবিধার সৃষ্টি করে। এই অসুবিধা দূর করার জন্যই তড়িৎ বিশ্লেষ্য রূপে 40% সোডিয়াম ক্লোরাইডের সাথে 60% ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এতে সোডিয়াম ক্লোরাইডের বিগলন তাপমাত্রা 600 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। তাহলে কেন ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করব? এই যে বাষ্পীভূত সোডিয়াম ও সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ কোষে একটি ধাতব কুয়াশা সৃষ্টি করে এবং অসুবিধার সৃষ্টি করে। এই যে অসুবিধার সৃষ্টি করে এবং ধাতব কুয়াশা সৃষ্টি করে, এটা অসুবিধা দূর করার জন্য আমরা হচ্ছে বেশি পরিমাণে 60% ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি। এতে সোডিয়াম ক্লোরাইডের বিগলন তাপমাত্রা 600 ডিগ্রি নেমে আসে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন।